আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন আমার কণ্ঠে। আফিডিয়ান লিখছেন আমিনা, পর্ব 4। রুমের ভিতর ঘুটঘুটে অন্ধকার। রুমাইসা উঠে ঘড়ি দেখলো 3টা বাজে। এই সময় কিসের শব্দ হলো? আর রুমের ভেতর এত অন্ধকার কেন? ঘুমানোর সময় তো রুমে আবছা আলো ছিল। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর রুমাইসা অন্ধকারের কারণ বুঝতে পারল। বাড়ির পিছন সাইডে রুমাইসার রুমের জানলার কাছে একটা বাল্ব জ্বলছিল, কিন্তু এখন আর সেটা জ্বলছে না। তাহলে কি ফুপ্পি বন্ধ করে দিল? কিন্তু ফুপ্পি তো নিচতলায়, বাল্বের সুইচ তো রুমাইসার দরজার পাশে। ফুপ্পি তো এত রাতে লাইট অফ করার জন্য আসবে না। আর আজ বাইরেও বেশ অন্ধকার, চাঁদ ওঠেনি, তার উপর পিছনে ঘন জঙ্গল। তাহলে কি সাফিন বন্ধ করলো? সাফিনকে কি ফোন দিয়ে জিজ্ঞাসা করব? কিন্তু এত রাতে একজনকে ফোন করে লাইট বন্ধ করেছে কেন জিজ্ঞাসা করাটা রুমাইসার কাছে খুবই আজগুবি ঠেকলো। তাই ভাবলো সকালে জিজ্ঞাসা করবে। লাইট মানুষ বন্ধ করতেই পারে। তাই আর সাত পাঁচ না ভেবে আবারও শুয়ে পড়লো। ভোরবেলা নামাজের পর রুমাইসা সাফিনের রুমের সামনে গেল। একটু খোলা বাতাসে যেতে হবে ওর। ছাদের দিকে গেলে বন্ধ হয় না। চিলেকোঠায় সাফওয়ান থাকে, ওর সাথে তো এখনো দেখা হয়নি একবারও। ফুপ্পা বলছিল ভাইয়া নাকি এখনো অপরাধ বোধে ভুগছে, কিন্তু ও তো এসব মনেই রাখেনি। ভাইয়া তো কামড়েই দিছিল। তাতে কি এমন হয়েছিল যে এইরকম মুখ দেখা দেখি বন্ধ হলো? তখন তো ওরা সবাই ছোট ছিল, এরকম কামড়াকামড়ি মারামারি হওয়া তো স্বাভাবিক। সাফিন দরজা ছিটকিনি দেয়নি। একবার ভাবলো সাফিনের রুমে যাবে, কিন্তু পরক্ষণেই ভাবলো যতই সাফিন তার থেকে 2 বছরের ছোট হোক না কেন, ও তো এখন বড় হয়ে গেছে। হুট করে এখন ওর রুমে ঢোকা যাবে না। রুমাইসা এসে সাফিনের ফোনে কল দিল। সাফিন ঘুমের ঘরে কল দিয়েছে না দিয়েছে ফোন না ধরে খুবই রাগি রাগি কণ্ঠে বলল, কে রে? এত সকালে কল দিয়ে আমার ঘুমের 13টা বাজেলি? কি বলবি তাড়াতাড়ি বল। সাফিনের এমন কথাবার্তা শুনে রুমাইসার আক্কেল গুরুম। রুমাইশা ভ্রুকুটি করে ফেললো। এমনিতে তো খুবই ভদ্র সাজিস, তোর ভদ্রতার নমুনা তো পেয়ে গেলাম। রুমাইসার গলা শুনে সাফিন তড়াক করে শোয়া থেকে উঠে বসলো। আমতা আমতা করে বলল, সরি আপু, আসলে আমার বন্ধু অয়ন এরকম সকাল সকাল ফোন দিয়ে ডিস্টার্ব করে। আমি ভেবেছি ও হবে, তাই এরকম বলেছি। তুমি কিছু মনে করো না আপু। তারপর অসহায় কণ্ঠে আবারও বলল, আর মাকে যেন বলো না তোমার সাথে এইভাবে কথা বলেছি। শুনলে মা আমাকে আর আস্ত রাখবে না। সাফিনের কথা শুনে রুমাইশা হেসে দিল, বলল, ঠিক আছে বলবো না। এখন তুই আমার সাথে ছাদে চল। ছাদে যাওয়ার কথা শুনে সাফিন আটকে উঠলো, বলল, ওরে বাবা, বাঘের খাঁচায় যেতে বলছো তুমি আমাকে? নিজে তো মরবে, সাথে আমাকেও মারবে। তুমি তো জানোই ভাইয়া কেমন। ছাদে মা ছাড়া আর কোনো জনমানবের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ভাইয়া দেখলে আকাশে তুলে একটা আছাড় মারবে। কেন? ও আছাড় মারবে কেন? ছাদ কি ওর একার? আর আমরা তো আর ওর রুমে যাচ্ছি না, যাচ্ছি ছাদে। আর কতক্ষণই বা থাকবো? 10 মিনিট না হয় সর্বোচ্চ, তারপর তো চলেই আসবো। কিন্তু রুমাইসার এত কথা সাফিনের মন গলাতে পারলো না। ও বলল, না আপু, আমি যাব না। ভাইয়া যখন থাকবে না তখন যেও ছাদে, আমিও তখন তোমার সাথে যাব। ও নাকি বের হয় না রুম থেকে। তাহলে কোথায় যাবে আর কখন যাবে সেটাও বা বুঝবো কিভাবে? এই তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমার রুমে আয়, ফোনে বকবক করতে ভালো লাগছে না। সাফিন অভ্যাস থেকে বলল, যথা আজ্ঞা মহারানী, আমি 5 মিনিটের ভেতর আপনার রুমে চলে আসছি। রুমাইশা আচ্ছা বলে ফোনটা রেখে দিল। মিনিট 7 পর সাফিন এলো রুমাইশার ঘরে। রুমাইশা একটা বালিশ কোলের উপর নিয়ে দেয়ালে হেলান দিয়ে বাবু দিয়ে বসে আছে। সাফিন এসে রুমাইশার সামনে বাম পাশে ঘেসে বসলো। কাল রাতে কি তুই বাইরের লাইট অফ করেছিলি? জানালার দিকে ইশারা করে জিজ্ঞাসা করলো রুমাইশা। কই না তো, আমি লাইট অফ করিনি। এই লাইট মাঝে মাঝে আমিও দেখি শেষ রাতের দিকে অফ থাকে। আম্মুকে জিজ্ঞেস করেছিলাম আম্মু করে কিনা, বলে যে করে না। তবে আম্মু বলেছিল সাফওয়ান ভাইয়া করতে পারে। সাফওয়ানের কথা উঠতেই রুমাইশা বল, ও হ্যাঁ, বল এবার সাফওয়ান ভাইয়া কোথায় যায় আর কখন যায়, আর বাড়িতে কি হচ্ছে সেগুলোও বল। ফুপ্পি, ফুপা, আব্বু সবার কথাবার্তা আমার কাছে মোটেও সুবিধা লাগছে না। তখন ফুপাকে বলতে শুনেছিলাম যে ও ঘর থেকে বের হয় না, সেই কামড়ে দেওয়ার ঘটনার পর থেকে ফুপ্পি ছাড়া কারোর সামনে যায় না। তাহলে? উত্তর সাফিন বলল, আমিও জানি না আব্বু। ভাইয়াকে আমিও ভালোভাবে দেখিনি গতকাল, তার ঠিক নেই। আম্মু তো আমাকে সাফ সাফ মানা করে দিয়েছে ছাদে যেতে। আর একবার গেছিলাম মানা করা সত্ত্বেও ভাইয়া সেই আকারে ধমক দিয়েছিল, আর পরে আম্মু কেলানিও দিয়েছিল। তাই আর পর থেকে ছাদে যাই না। ভাইয়া বাসায় না থাকলে তবেই যাই। ভাইয়া যায় কোথায়? ও তুমি তো জানোই না, ভাইয়া তো কলেজের বোটানি বিভাগের লেকচারার। কিন্তু ভাইয়া বাসায় বসে অনলাইনে ক্লাস নেই। ভাইয়া কলেজে গিয়ে ক্লাস নেয় না। খুব প্রয়োজন হলে তখন ভাইয়া কলেজে যায়, সানগ্লাস চোখে দিয়ে, মুখে মাস্ক পরে, হাতে গ্লাভস পরে। এরপর ভাব নিয়ে সাফিন বলল, তাতেই আমার ভাইয়ের ওপর মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে। চেহারা না দেখো, আর চেহারা দেখলে তো অজ্ঞান হয়ে পড়তো। জানোই তো আনমেরিড টিচার থাকলে মেয়েরা কি করে। রুমাইশা বিরক্ত হয়ে বলল, আজাইরা কথা বাদ দে, কাজের কথা বল। ভাইয়া তো শুনেছি সিঙ্গাপুরে NUSA পড়তো, তা এখানে এলো কেন? ওখানেই তো জবরদস্ত একটা জব পেয়ে যেত। সাফিন বলল, আমিও তো জানতাম তাই। ভাইয়াকে তো ওরা টিচার হিসেবে নিতে চেয়েছিল, রিসার্চারও হয়ে গেছিল ভাইয়া। কিন্তু কি একটা ঝামেলা হওয়ার পর ওরা নাকি ভাইয়াকে নেবে না বলেছে। ইভেন ভাইয়ার নামে একটি কমপ্লেনও করেছে, যার কারণে অন্য কোনো ইউনিভার্সিটি থেকেও ভাইয়াকে নেয়নি। তাই আম্মু বলল দেশে চলে আসতে। দেশে এসেও ভাইয়াকে অনেক ভার্সিটি থেকে নিতে চেয়েছিল, কিন্তু ভাইয়ার শর্তে তারা কেউ
রাজি নয়। তাই আম্মু বলল MM কলেজে অ্যাপ্লাই করতে আর কথা বলে দেখতে। ভাইয়া কথা বলেছিল, ভাইয়ার মতো ব্রিলিয়ান্টকে ওরা হাতছাড়া করতে চায়নি, তাই ভাইয়ার শর্তে ওরা রাজি হলো আর ভাইয়াকে নিয়েও নিল। আর তাছাড়া ভাইয়া অনলাইনে অ্যাব্রডের অনেক স্টুডেন্টদের প্রাইভেটলি স্টাডি করায়, প্লাস ওর রিসার্চ ল্যাবও আছে, তবে কোথায় আছে সেটা বলতে পারি না। রুমাইসা বলল, সাফওয়ান MM কলেজে জব নিল আর তোরা আমাদের কাউকে বললি না, তোমরাই তো কথা বলো না। আম্মু তো ভাইয়া জবে ঢোকার পর তোমার আব্বুর কাছে ফোন দিছিল গত অক্টোবরে, তোমার আব্বু ফোনই তোলেনি, তাই আম্মু আর পরে রাগের কারণে কিছু বলেনি। রুমাইসা বলল, আমি MM কলেজ থেকেও জানি না যে আমার ফুফাতো ভাই নাকি এখানে জব করে। সাফিন বেড থেকে নামতে নামতে বলল, সারাক্ষণ তো রুমেই থাকে, কলেজে গেলে না হয় জানতে পারতে, আর তুমি তো অন্য ডিপার্টমেন্টে, তাই জানার কথাও না। সাফিনকে নামতে দেখে রুমাইশার হাত খপ করে ধরে বলল, তুই কোথায় যাচ্ছিস? আমার কথা এখনও শেষ হয়নি। সাফিন ধরা পড়ে গিয়ে আবারও আগের জায়গায় এসে বসে পড়লো, তারপর বলল, হ্যাঁ বলো, আর কি প্রশ্ন আছে তোমার? ভাইয়া কারোর সামনে আসে না কেন? আর এমনি ঢেকে ঢুকেই বা যায় কেন? তোর সামনেও আসে না কেন? এটা কোনো কথা? বাইরের মানুষের সামনে না হয় নাই বা গেল, কিন্তু তুই তো ওর ভাই, তোর সামনে আসে না কেন? সাফিন এক হাত হাঁটুর ওপরে ভর দিয়ে মুখ ঠেকিয়ে বলল, সেটা আমিও জানি না, মায়ের কাছে বাবার কাছে কতদিন জিজ্ঞাসা করলাম, কিন্তু আমাকে কেউ কিছু বললই না। আর ভাইয়ার সাথে দেখা তো দেখাই হয় না, আমি আসলে এদের কেউই না, আমাকে এরা অনাথ আশ্রম থেকে এনেছে। রোমাইসা সিরিয়াস মুখ করে বলল, আমারও তাই মনে হয়। আচ্ছা তুই এখন যেতে পারিস, তোকে আর লাগবে না। হ্যাঁ, কাজের বেলায় কাজই, কাজ ফুরালেই পাজি, বলে সাফিন খাট থেকে নেমে হনহন করে বাইরে চলে গেল।